ত্রিপুরার এক ছোট্ট শহরে এমন একটা জায়গা আছে যেখানে বছরে কয়েক লাখ দর্শনার্থী আসে, যেখানে মানুষ শুধু পুজো দিতে আসে না, আসে বিশ্বাস নিয়ে, আসে কষ্ট নিয়ে, আসে আশার আলো নিয়ে, আর কেউ শুধু একটু শান্তির খোঁজে। কেউ বলে এটা শক্তিপীঠ, কেউ বলে অলৌকিক স্থান, আর স্থানীয় মানুষ তারা একে শুধু মন্দির বলে না, বলে মাতাবাড়ি। কিন্তু প্রশ্ন হলো, কি এমন রহস্য লুকিয়ে আছে এই মাতাবাড়িতে? মাতাবাড়ি নামটাই বা কেন? রাজা কিভাবে কোথা থেকে মায়ের মূর্তি এনেছিল? কেন শত শত বছর পরেও মানুষের বিশ্বাস এতটুকুও কমেনি? মায়ের মন্দিরের ছোট মূর্তিটারই বা কি রহস্য? দেবীর মুখ পশ্চিম দিকে কেন? কত মানুষ আসে বছরে? মারা যাওয়ার সময় কল্যাণ সাগর থেকে কচ্ছপরা উপরে উঠে মন্দিরে সমাধিস্থ হয়? আজ আমরা জানবো শুধু ত্রিপুরা নয়, গোটা উত্তর পূর্ব ভারতের অন্যতম পবিত্র শক্তিপীঠের ইতিহাস, বিশ্বাস, আর অজানা কিছু গল্প, আর এমন কিছু অনুভূতির কথা যা হয়তো ক্যামেরায় পুরোটা ধরা যায় না। ওয়েলকাম টু ত্রিপুরা সুন্দরী টেম্পল বাংলা ব্লগ। ত্রিপুরার উদয়পুর শহর শান্ত, ছোট্ট, কিন্তু ইতিহাসে ভরপুর। আর এই শহরের বুকেই দাঁড়িয়ে আছে প্রায় 500 বছরের পুরনো শক্তিপীঠ ত্রিপুরা সুন্দরী টেম্পল। স্থানীয় মানুষ অবশ্য এই জায়গাটাকে অন্য নামে চেনে, মাতাবাড়ি। ত্রিপুরায় মানুষ মন্দিরকে শুধু টেম্পল হিসেবে দেখে না, এটা তাদের কাছে মায়ের বাড়ি। মানুষ বিশ্বাস করে মা ত্রিপুরেশ্বরী শুধু শক্তির প্রতীক নন, তিনি মায়ের মতোই সবার কথা শোনেন। সেই থেকেই নাম মাতাবাড়ি। এখানে মানুষ শুধু দেবীকে পূজা করে না, মা হিসেবে অনুভব করে। আর হয়তো সেই কারণেই এই জায়গায় ঢুকলে একটা আলাদা শান্তি অনুভব হয়। এখানে ঢুকলেই মনে হয় শহরের শব্দগুলো যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। সকালবেলার ঠান্ডা হাওয়া, ধূপের গন্ধ, আর দূর থেকে ভেসে আসা ঘন্টার শব্দ, পুরো পরিবেশটাই যেন ধীরে ধীরে স্পিরিচুয়াল হয়ে ওঠে। আর হয়তো সেই কারণেই প্রথমবার এখানে এলেও জায়গাটা খুব চেনা মনে হয়। এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল 1501 সালে ত্রিপুরার মহারাজা ধন্য মাণিক্যের সময়। কিন্তু এর পেছনের গল্পটা আরো ইন্টারেস্টিং। লোককথায় বলা হয় রাজা বিষ্ণুর উপাসক ছিলেন, আর প্রথমে এখানে বিষ্ণু মন্দির নির্মাণ করতে চেয়েছিলেন। কিন্তু এক রাতে তিনি স্বপ্ন দেখেন, স্বপ্নে দেবী তাকে নির্দেশ দেন এই স্থান শক্তির স্থান। এরপর বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল থেকে আনা হয় কোষ্টি পাথরের দেবী মূর্তি। পবিত্র দেবী মূর্তিকে রাতের অন্ধকারে গোপনে নিয়ে আসা হয়েছিল, এবং সূর্যোদয়ের আগেই সেই যাত্রা সম্পূর্ণ করতে হতো। কারণ বহু তান্ত্রিক শক্তি বিশ্বাস অনুযায়ী ব্রহ্ম মুহূর্ত ও ওষাকালে কিছু বিশেষ ঐশ্বরিক শক্তি সবচেয়ে বেশি সক্রিয় থাকে। বিশ্বাস করা হয় সূর্যের প্রথম আলো পড়ার আগেই মা ত্রিপুরের সুন্দরী দেবী মূর্তিকে পবিত্র স্থানে প্রতিষ্ঠা করা হয়েছিল, যেন ভোরের প্রথম আলোতেই জেগে ওঠে দেবত্ব। আর সেই থেকেই শুরু হয় মাতাবাড়ির ইতিহাস। মাতাবাড়ির অবস্থান শুধু স্থাপত্যগত সিদ্ধান্ত ছিল না, প্রাচীন তান্ত্রিক বিশ্বাস অনুযায়ী এই ভূমির মধ্যেই ছিল এক বিশেষ আধ্যাত্মিক শক্তি। আপনারা যদি উপর থেকে মন্দিরটাকে দেখেন তাহলে বুঝতে পারবেন মন্দিরটা একটা ছোট্ট টিলার উপর অবস্থিত। এই টিলার আকৃতি কচ্ছপের পিঠের মতো। হিন্দু শাস্ত্রে একে বলা হয় কুর্মপীঠ। বিশ্বাস করা হয় এই ধরনের কচ্ছপ আকৃতির ভূমিতে আধ্যাত্মিক শক্তির উপস্থিতি সবচেয়ে বেশি থাকে। অনেকেই জানেন না এই মন্দিরকে ধরা হয় হিন্দু ধর্মের 51 শক্তিপীঠের একটি। হিন্দু শাস্ত্র মতে বাবার অপমান সহ্য করতে না পেরে সতী যখন নিজেকে অগ্নিতে উৎসর্গ করে দিল, তখন শিব সতীর ডেড বডিটা নিয়ে তাণ্ডব করছিল গোটা বিশ্ব জুড়ে। বিষ্ণু তখন শিবকে শান্ত করার জন্য সুদর্শন চক্র দিয়ে সতীর বডিটাকে 51 টুকরো করেছিল, আর সেই টুকরোগুলো বিশ্বের বিভিন্ন জায়গাতে পড়েছিল, যেটা আজকে আমাদের কাছে শক্তিপীঠ বলে পরিচিত। পুরাণ মতে দেবী সতীর ডান পা পড়েছিল এই ত্রিপুরা সুন্দরী মন্দিরে, আর সেই কারণেই এই জায়গাকে শুধু মন্দির নয়, অত্যন্ত শক্তিশালী আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে ধরা হয়। এবার একটা খুব ইন্টারেস্টিং বিষয় বলি, দেবীর মুখ পশ্চিম দিকে কেন? ভারতের বেশিরভাগ মন্দিরে দেবতা পূর্বমুখী হন, কিন্তু এখানে দেবী পশ্চিমমুখী। লোকবিশ্বাস অনুযায়ী মা পশ্চিম দিকের ভক্তদের আশীর্বাদ দিচ্ছেন। আবার কেউ কেউ বলেন বাংলাদেশ অঞ্চলের ভক্তদের দিকেই দেবীর দৃষ্টি। আরেকটা আননোন ফ্যাক্ট বলি, অনেকেই জানেন না ত্রিপুরা রাজ্যের নামের সঙ্গেও এই মন্দিরের কানেকশন রয়েছে। ত্রিপুরা সুন্দরী দেবীর নাম থেকেই ত্রিপুরা নাম এসছে বলে অনেকে মনে করেন। আরেকটা বিষয় খেয়াল করলে দেখবেন মন্দিরের গঠনশৈলী অন্য অনেক মন্দিরের থেকে আলাদা। এখানে বাংলার একরত্ন স্টাইলের সঙ্গে বুদ্ধিস্ট পাগোডা ডিজাইনেরও প্রভাব দেখা যায়। উপরের ডোম স্ট্রাকচারে সেই ইনফ্লুয়েন্স স্পষ্ট বোঝা যায়। ত্রিপুরার ইতিহাসের মতোই এখানে বিভিন্ন সংস্কৃতির মিশ্রণ রয়েছে। এখন আমরা একটু মন্দিরের ভিতরের বিষয়ে বলি। এখানে দেবীর দুটো মূর্তি আছে,
বড় মূর্তিটি হলেন মা ত্রিপুরা সুন্দরী, আর ছোট মূর্তিটিকে সবাই ছোট মা বলে ডাকেন। শোনা যায় ছোট মাকে পাওয়া গেছিল একটি জলাশয় থেকে, আর রাজারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার সময় এই ছোট মূর্তিটিকে সঙ্গে করে নিয়ে যেতেন আশীর্বাদ হিসাবে। ত্রিপুরা সুন্দরী মায়ের উচ্চতা 5 ফুটের মতো, আর ছোট মায়ের উচ্চতা 1.5 ফুটের মতো, আর মন্দিরটি 72 ফুট বলা হয়। রাধাকিশোর মাণিক্য বানিয়েছিলেন সামনের নাট মন্দিরটি, আর মায়ের পাশের ত্রিশূলটি সম্পূর্ণ রূপোর তৈরি। আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয় হলো, এখানে শুধু হিন্দুরাই না, বিভিন্ন ধর্মের মানুষও আসেন। ইতিহাসে উল্লেখ আছে এমনকি মুসলিম শাসক শামশের গাজীও এখানে পুজো দিয়েছিলেন। আজও অনেক মুসলিম পরিবার তাদের প্রথম ফসল বা দুধ মায়ের উদ্দেশ্যে উৎসর্গ করেন। এটা শুধু একটা মন্দির নয়, এটা ত্রিপুরার মিলন সংস্কৃতির প্রতীক। আগে এখানে বলি প্রথা খুব বড় আকারে হতো, এখনো কিছু নির্দিষ্ট দিনে প্রতীকী বা ট্রেডিশনাল বলি দেওয়া হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলেছে। প্রত্যেক অমাবস্যা তিথিতে মহিষ বলির প্রথা রয়েছে, আর মহিষাংরা সেটা যোগান দেন। জেনে অবাক হবেন, মহিষাংরা মুসলিম সম্প্রদায়ের। জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো কেউ মায়ের সেবাতে এগিয়ে আসতে পারেন। বানেশ্বর শুক্রেশ্বর বলে 2 গোষ্ঠীর পুরোহিতকেও নিয়োগ করেছিলেন রাজা, আর সেই থেকেই প্রথা চলছে। যদিও আজকে বিদ্যুৎ ব্যবস্থা আছে, কিন্তু এখনো রাজার প্রথা অনুযায়ী অমাবস্যায় মায়ের নিশি পুজো হয় মশাল জ্বালিয়ে, আর এই দায়িত্বে এখনো থাকেন জুলাইরা। দেখুন এই মানুষগুলোকে, কারো হাতে ফুল, কারোর চোখে জল, কারো মনে হাজারো প্রার্থনা, কিন্তু সবার বিশ্বাস একটাই, মা খালি হাতে ফেরান না। স্থানীয় মানুষ বিশ্বাস করেন সত্যি মন থেকে কিছু চাইলে মা ত্রিপুরা সুন্দরী সেই ইচ্ছা পূরণ করেন। হয়তো স্পিরিচুয়ালিটির সবচেয়ে সুন্দর দিক এটাই, এটা মানুষকে আশা দেয়। তাই কেউ চাকরির আগে, কেউ বিয়ের আগে, কেউ নতুন ব্যবসা শুরু করতে এখানে আসেন মায়ের আশীর্বাদ নিতে। আজকের এই ফাস্ট লাইফে মানুষ হয়তো সবকিছু পাচ্ছে, কিন্তু শান্তিটা কোথাও হারিয়ে যাচ্ছে। আর হয়তো সেই কারণেই এখনো এত মানুষ মাতাবাড়িতে ফিরে আসে, কারণ এখানে এসে মনে হয় জীবনের সব দৌড়ঝাঁপের মাঝেও কিছুক্ষণের জন্য মনটা একটু থেমে যায়। আর এই যে সামনে কল্যাণ সাগর, যা জায়গাটার সৌন্দর্য বাড়িয়ে দেয়, এটা শুধু একটা লেক নয়, এই জলের মধ্যে জড়িয়ে আছে বহু বছরের বিশ্বাস আর লোককথা। কথিত আছে মহারাজা কল্যাণ মাণিক্যের রাজত্ব চলাকালীন মায়ের পুজোর জন্য যখন জলের অভাব হয়, তখন মা স্বপ্নে এসে রাজাকে এই দিঘিটি খননের আদেশ দেন। সেই থেকেই দিঘির নাম কল্যাণ সাগর। এক সময় এখানে বিশাল কচ্ছপ দেখা যেত, স্থানীয় মানুষ তাদের খুব পবিত্র প্রাণী হিসেবে মনে করতেন। আজও বহু মানুষ মাছ আর কচ্ছপকে খাওয়াতে এখানে আসেন। হ্যাঁ, কল্যাণ সাগর থেকে উপরে উঠে এসে ঠাকুর মন্দিরে কচ্ছপদের সমাধিস্থ হওয়াটা একটা মিথ, এমন কিছু প্রমাণ পাওয়া যায়নি। শান্ত জলের দিকে তাকিয়ে থাকলে মনে হয় এখানে সময় যেন একটু ধীরে চলে। একটা সময়ে এই মাতাবাড়ি ছিল অনেক শান্ত ছোট্ট একটা তীর্থস্থান, কিন্তু গত কয়েক বছরে এখানে ব্যাপক উন্নয়ন হয়েছে। নতুন রাস্তা, আলো, নিরাপত্তা ব্যবস্থা, পর্যটকদের জন্য ইনফ্রাস্ট্রাকচার, সবকিছুই অনেক মডার্ন হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের প্রসাদ স্কিমের মাধ্যমে মন্দির এলাকা নতুনভাবে সাজানো হয়েছে। আগে যেখানে শুধু স্থানীয় ভক্তরা এখানে আসতেন, এখন সারা ভারত থেকে মানুষ আসছেন। বিশেষ করে বেঙ্গল, আসাম, বাংলাদেশ থেকেও প্রচুর দর্শনার্থী আসেন। অনেকের মতে উত্তর পূর্ব ভারতের সবচেয়ে জনপ্রিয় মন্দিরগুলোর মধ্যে এটা অন্যতম। সাধারণ দিনে মাতাবাড়ি খুব শান্ত, কিন্তু দীপাবলির সময় পুরো জায়গাটা যেন বদলে যায়। চারিদিকে শুধু আলো, মানুষ, মেলা, ভক্তি আর উৎসবের সমুদ্র। কিছু রিপোর্ট অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে 7 থেকে 9 লাখের বেশি ভক্ত এসছেন শুধু এই দীপাবলি মেলাতেই। একটা ছোট্ট উদয়পুর শহর কয়েকদিনের জন্য মানুষের ঢল নামে সমুদ্রের ঢেউয়ের মতো। চারিদিকে আলোর সাজ, রাতভর পুজো আরতি, শঙ্খধ্বনি, ধূপের ধোঁয়া, প্রদীপের আলো, ভক্তদের লাইন, মেলার দোকান, আর হাজার হাজার মানুষের একসাথে জয় মা ত্রিপুরেশ্বরী ধ্বনি। সত্যি বলছি, সেই অনুভূতি ভাষায় বোঝানো খুব কঠিন। সবকিছু কমপ্লিটলি ট্রান্সফর্ম। যদি আপনারা কখনো দীপাবলির সময় এখানে আসেন, তাহলে অবশ্যই রাতের দৃশ্যটা মিস করবেন না। পুরো মাতাবাড়ি হাজার হাজার প্রদীপ আর আলোর মধ্যে যেন স্বর্গের মতো লাগে। দিনের মাতাবাড়ি আর রাতের মাতাবাড়ি একদম অন্যরকম, যেন দুটো আলাদা পৃথিবী। দিনে যেটা শান্ত, রাতে সেটা ডিভাইন হয়ে ওঠে, পুরো জীবন্ত। টেকনোলজি বদলেছে, সময় বদলেছে, মানুষের জীবন বদলেছে, কিন্তু একটা জিনিস এখনো একই রয়ে গেছে, বিশ্বাস আর আধ্যাত্মিকতা।
হয়তো সেই কারণেই শত শত বছর পরেও মাতাবাড়ির প্রতি মানুষের টান এতটুকুও কমেনি। কারণ মানুষ এখানে শুধু পুজো দিতে আসে না, আসে নিজের মনের কথাগুলো বলতে। কারণ মায়ের কাছে মানুষ সবকিছু বলতে পারে। এই জায়গাটা যেন মানুষকে মনে করিয়ে দেয়, জীবন যতই কমপ্লিকেটেড হোক, শেষ পর্যন্ত মানুষ একটু শান্তিই খোঁজে। ক্যামেরা অনেক কিছু দেখাতে পারে না, কিছু অনুভূতি শুধু হৃদয়ে অনুভব করা যায়। মাতাবাড়ির মতো জায়গাতে এলে বোঝা যায় স্পিরিচুয়ালিটি আসলে কি। একটা জায়গা তখনই স্পেশাল হয়ে ওঠে যখন সেখানে হিস্ট্রি, স্পিরিচুয়ালিটি আর মানুষের ইমোশন সব একসাথে মিশে যায়। আর মাতাবাড়ি ঠিক তেমনই একটা জায়গা। আজকের এই জার্নি এখানেই শেষ হচ্ছে, কিন্তু মাতাবাড়ির অনুভূতি হয়তো অনেক দিন মনে থেকে যাবে। যদি কখনো ত্রিপুরা আসেন, তাহলে শুধু ট্যুরিস্ট স্পট হিসেবে নয়, একবার মন দিয়ে এই জায়গাটাকে অনুভব করার চেষ্টা করবেন। কারণ কিছু জায়গা দেখা যায় না, অনুভব করা যায়। আর মাতাবাড়ি ঠিক তেমনই একটা জায়গা। জয় মা ত্রিপুরেশ্বরী।